এবারের নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয় সহজ হতে পারে এমন একটা ধারণা ছিল প্রথম দিকে, কিন্তু যত দিন গড়াচ্ছে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে দলটির সামনে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির পুরানো মিত্র জামায়াত ইসলামীর সঙ্গেই তাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এই দুই দলেই বাড়ছে অস্থিরতা। দল দুটির চ্যালেঞ্জ আসলে কোথায়, এ নিয়ে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদেরকে দীর্ঘদিন দেখা গেছে আওয়ামী লীগ ভোটে নেই, এরপর এবারের ভোট বিএনপির জন্য কেন সহজ হচ্ছে না বলে বলা হচ্ছে? আসলে এবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে, এরপর রাজনীতিতে যে মেরুকরণ হয়েছে তাতে যেটা দেখা যাচ্ছে যে বিএনপির সাথে যে ইসলামপন্থী দলগুলো ছিল তারাই এবার ভোটে আলাদা জোট করে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে জামায়াত ইসলামী নেতৃত্ব দিচ্ছে। জামায়াত ইসলামী কিন্তু বিএনপির পুরনো মিত্র ছিল, দীর্ঘ সময় তারা একসাথে আন্দোলন করেছে। এখন জামায়াত ইসলামী বিএনপির যে সক্রিয় দলগুলো আছে তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী। ফলে প্রতিদ্বন্দ্বিতা যেহেতু পরিবর্তন হয়েছে বিএনপির, আগে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগের সাথে, সেখান থেকে এখন প্রতিদ্বন্দ্বিতা এসছে জামায়াত ইসলামীর সাথে, এবং ধর্মভিত্তিক রাজনীতি সেখানে একটা প্রাধান্য পাচ্ছে। সেই জায়গাটাতে বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। চ্যালেঞ্জের প্রশ্ন এলে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জটা কোথায়? বড় চ্যালেঞ্জটা যদি বলি সেটা হচ্ছে যে বিএনপির ভেতরের চ্যালেঞ্জ। সেটা বলা যায় যে বিদ্রোহী প্রার্থী। ৩০০ আসনের মধ্যে ৭৯টা আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। বিএনপির নেতাদের সূত্রে বা তাদের যে নিজস্ব যে বিশ্লেষণ, সেই থেকে বিভিন্ন সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে কমপক্ষে ৪৬টি আসনে বিএনপির নেতা যারা দলের মনোনয়ন না পেয়ে বহিষ্কার হয়েও, দল থেকে বহিষ্কার হয়েও স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, এমন প্রার্থী ৪৬টা জায়গায় শক্ত অবস্থানে রয়েছেন। ফলে এই সব জায়গায় বিএনপির প্রার্থীর সাথে যখন দলেরই বিদ্রোহী প্রার্থীর এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আসছে, তখন সেখানে বিদ্রোহী অনেকে ভোটে ভালো করার সম্ভাবনাটা আছে, এরকমটা বিএনপির বিশ্লেষণেও আসছে। পাশাপাশি যখন বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি হচ্ছে কোনো জায়গায়, তখন সেখানে তাদের যে মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বা জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট, তাদের প্রার্থীদের একটা সুযোগ তৈরি হচ্ছে নির্বাচনে ভালো করার। ফলে এটি একটি বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি যেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বিএনপির বিরুদ্ধে সারা দেশে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত চাঁদাবাজি, দখল, এই যে অভিযোগগুলো ছিল, যেখানে বিএনপিও ব্যবস্থা নিয়েছে, ৯-১০ হাজার লোককে বহিষ্কার করেছে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদেরকে, কিন্তু থামানো যায়নি। সেটিকে কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর নেতারা সেটিকে ক্যাশ করছেন প্রচারণায়, তারা সেটিকে সামনে আনছেন। ফলে এই তাদের দুটো সাংগঠনিক বিষয় তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে একটা সমালোচনাও আছে যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, তিনি দেশে ফিরে এলেন, তিনি এই যে বিষয়গুলো দলের সাংগঠনিক জায়গাতে বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে, এবং এই যে সন্ত্রাস চাঁদাবাজি বা দখল, এই বিষয়গুলো এগুলো যে নিয়ন্ত্রণ করতে পারেননি, সেটাও একটা সমালোচনা আছে। এটি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলা যায়। এর পাশাপাশি যেটা বলা যায় যে এবার ভোটে তরুণদের একটা বড় ভোট আছে, যারা বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে ভোট দিতে পারেনি। ফলে তাদের মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে একটা আগ্রহ আছে। সেই ভোটার বলা যায় যে মোট ভোটের ১/৩ ৪ কোটির বেশি তরুণ ভোটার রয়েছে। তাদের বিএনপি কতটা কানেক্ট করতে পারছে সেটা একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা যদিও বিএনপি নেতা তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে তরুণদের ভোট আকর্ষণ করা বা নারীদের ভোট আকর্ষণ করার জন্য বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন, কিন্তু তারপরেও কতটা কানেক্ট করা যাচ্ছে, কারণ একজন বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ তিনি যেটা বলছিলেন যে তরুণদের মধ্যে এবার যেটা দেখা যাচ্ছে যে ভোটের একটা বিষয় আছে, তারা ভোট দেওয়ার আগ্রহী, কিন্তু তাদের মনোজগতে আদর্শিক কিছু বিষয়ও কাজ করছে এবার ভিন্ন ধরনের। সেই জায়গাটাতে বিএনপি কতটা প্রভাব ফেলতে পারছে সেটি একটি চ্যালেঞ্জ। এছাড়া আরও একটি বড় বিষয় যেটা হচ্ছে যে সামাজিক মাধ্যম এবং নারী ভোটারদের মধ্যে বিএনপির প্রেজেন্সটা, বিএনপির
প্রচারণায় অনেকটা পিছিয়ে আছে জামায়াত ইসলামের দিক থেকে, এটা বিএনপি নেতাদেরও অনেকে মনে করেন। সামাজিক মাধ্যমে জামায়াত ইসলামীর তৎপরতা অনেক বেশি, তাদের বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের ভিত্তিতে, যেটা বিএনপি অভিযোগ করছে যে বট বাহিনী অনেক রকম তৎপরতা চালাচ্ছে। আর পাশাপাশি নারীদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে জামাত বেশ কয়েক বছর ধরেই তালিমের নামে, মানে ধর্মভিত্তিক আলোচনার নামে নারীদেরকে, সারা দেশেই তাদের এক ধরনের সাংগঠনিক ব্যবস্থা ছিল ধর্মভিত্তিক আলোচনা, সেই তালিমের মানে সেই লোকদেরকে ব্যবহার করেই তারা নারীদের ঘরে ঘরে যাচ্ছেন অনেক আগে থেকে। বিএনপি এখন শুরু করেছে নারীদের ভেতরে উঠান বৈঠক, কিন্তু এটা একটু দেরিতে তারা শুরু করেছে। এই চ্যালেঞ্জগুলো রয়েছে। এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন যে গণভোট যেটা হতে যাচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি, সেখানেও বিএনপির অবস্থানটা বিএনপি স্পষ্ট করে নাই প্রচারণায়। যদিও এক পর্যায়ে তারেক রহমান বলেছেন যে তারা জুলাই গণভোটের পক্ষে আহ্বান জানিয়েছেন, কিন্তু এটা মানে এখনো অস্পষ্টতা বা প্রশ্ন আছে। এই বিষয়গুলোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর সঙ্গে ভোটের প্রচারণায় ধর্মের ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে, এমনকি বিএনপি প্রধান প্রতিপক্ষ যারা, তারা একটা বড় অংশে আসলে ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত বা সম্পৃক্ত। সেটা কতটা চ্যালেঞ্জ তৈরি করছে বিএনপির জন্য? বিএনপি নেতারাও মনে করছেন যে এটি একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। কারণটা হচ্ছে যে বিএনপির সঙ্গে কিন্তু একসময় যখন আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা নির্বাচনে অংশ নিত, তখন যেটা দেখা যেত যে বিএনপির সাথে ইসলামী দলগুলো, জামায়াত ইসলামীর বাবা, তারা থাকতো। ফলে ইসলামী যে ভোটগুলো, সেই ভোট ব্যাংকগুলো বিএনপির সমর্থনেই কাজ করত। এবার সেই ভোটটা স্প্লিট হচ্ছে, ভাগ হচ্ছে। তো সেই জায়গাটাতে মানে জামায়াত ইসলামী যে 11 দলীয় জোট, সেখানে ইসলামপন্থী দলের সংখ্যাই বেশি। ফলে সেটি একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এবং ধর্মকে ঘিরেও যে প্রচারণাগুলো আসছে, যেমন বিএনপিকে, জামায়াতের অনেক নেতাকে বলতে হচ্ছে যে অনেক নেতা প্রচারণায় ধর্মকে কেন্দ্র করে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। ফলে বিএনপিকে সেগুলোকে প্রচারণার একটা বড় সময় জুড়ে কাউন্টার করতে হচ্ছে। বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতারা অভিযোগ করছেন যে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। তারাও পাল্টা ধর্ম প্রচারণা বা তারাও কতটা মানে মানে ধর্মের বিষয়গুলোকে আনতে পারেন, সেই প্রতিযোগিতাও দেখা যাচ্ছে। ফলে এটা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন জামায়াত ইসলামী যেহেতু বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, তাদেরকেও নানানভাবে আলোচনায় রাখা হচ্ছে। জামায়াতকে ঠিক কোন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে? জামায়াতের যেটা হচ্ছে যে বড় বিষয় হচ্ছে যে নারী অধিকারের প্রশ্নে দলটির অবস্থান কি, সেটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশ্লেষকরা তাই মনে করছেন। এবং এটি নিয়ে কিন্তু দলটি প্রচারণার ক্ষেত্রে বিতর্কেও জড়িয়েছে। দলটির শীর্ষ নেতা আমির শফিকুর রহমান, তার একটি মন্তব্য ঘিরে কিন্তু সাম্প্রতিক সময়ে, যেমন সেটি তার দলের বিষয়ে তিনি বলেছেন একটি মিডিয়াকে সাক্ষাৎকারে, আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকারে, যে জামায়াতের আমির হতে পারবেন না কোনো, তাদের মানে নারী নেতৃত্ব জামায়াতে আসবে না। এটি একটি বিতর্ক সৃষ্টি করেছে যে নারীদের ব্যাপারে তাদের জামায়াতের অবস্থানটা আসলে কোথায়, নারী অধিকার কেন নারী নেতৃত্ব আসতে পারবে না, সেই প্রশ্নটা এসছে। এছাড়াও মানে আরো কিছু বিষয়, তার একটি পোস্ট টুইটারে যেটি নিয়ে, মানে এক্স হ্যান্ডেলে যেটি হ্যাক হয়েছে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কিন্তু সেটিও এক ধরনের বিতর্ক তৈরি করেছে। তো সব মিলিয়ে নারী ইস্যুটা আসলে জামায়াতের অবস্থান কি, বিএনপি এক ধরনের অভিযোগ তুলছে যে জামায়াত এখন অনেকটা উদারপন্থী একটা মনোভাব দেখানোর চেষ্টা করছে, কিন্তু তারা যদি মানে কোনোভাবে সরকার গঠন করে তাহলে সেই জায়গায় তারা থাকবে না, তারা উদারপন্থী থাকবে না, তারা তাদের অবস্থানেই ফিরে যাবে। কারণ জামায়াতের নারী অধিকার প্রশ্নে বক্তব্যগুলো স্পষ্ট নয়, এটা হচ্ছে অভিযোগ। এটি একটি জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 সালে জামায়াতের যে ভূমিকা ছিল, এটি কিন্তু মানে ভোটে একটি বড় বিষয় হয়ে আছে। এবং এটি প্রচারণাতেও বিএনপির দিক থেকেও কিন্তু এটি প্রতিটি প্রচারণায় দেখা যাচ্ছে বিএনপির সব পর্যায়ের নেতারা বিষয়টাকে তুলছেন। তো এই বিষয়গুলো মোটা দাগে জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি বলছিলেন যে বিশ্লেষকরা মনে করেন সামাজিক মাধ্যমে, ভোটের মাঠের বিভিন্ন প্রচারণা, এমনকি বিশেষ করে নারী ভোটারদের মাঝেও প্রচারণার ক্ষেত্রে জামায়াত এগিয়ে রয়েছে বলে একটা আলোচনা তাদের দিক থেকে রয়েছে। এরপরও যে চ্যালেঞ্জের কথাগুলো আসছে, সেটা আসলে সেই প্রচারণা এবং সেই এগিয়ে থাকার যে বিশ্লেষণ, সেই জায়গাটিতে আসলে কিভাবে তারা ব্যাখ্যা করছেন? যেটা হচ্ছে কি, মানে জামায়াত আসলে সংগঠিত,
কিন্তু সাংগঠনিক অবস্থাটা বিএনপির যেমন একেবারে বিস্তৃত, সেভাবে একেবারে বিস্তৃত সেটা বলা মুশকিল। মানে একটা যে স্বতঃস্ফূর্ত জনসমর্থন, সেই জায়গাটায় কিছুটা এখনো ঘাটতি আছে, যার ফলে হয়েছে কি যে মানে জামায়াত হয়তো সংগঠিতভাবে চিহ্নিত কিছু আসনে তাদের একটা ভালো করার অবস্থা আছে, বা তৎপরতাটা ব্যাপক চোখে পড়ার মতো, তারা জমায়েত চোখে পড়ার মতো, কিন্তু ভোটের মাঠে কতটা কি দাঁড়াবে সেটা বিশ্লেষকদের এক ধরনের সন্দেহ কাজ করছে। যদিও বিশ্লেষকরা এটাও বলছেন যে মানে এই জাতীয় সংসদ নির্বাচনে প্রতীকও একটা বিষয়, ফলে সেই জায়গাটাতেও একটা চ্যালেঞ্জ আছে। তবে যদিও জামায়াতের নেতারা তারা স্বীকার করেন না, তারা যেমন জামায়াতের আমির শফিকুর রহমান, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন না যে ৭১-এর প্রশ্ন বা সাংগঠনিক অবস্থার প্রশ্ন এগুলো তাদের কাছে কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবার নির্বাচনে। তারা মনে করছেন যে এবার নির্বাচনে তাদের জন্য একটা বড় ধরনের মানে সুযোগ তৈরি হয়েছে, এবং একটা তারা স্বতঃস্ফূর্ত জনসমর্থন যেটা বলছেন বিশ্লেষকরা যে ঘাটতি আছে, তারা সেটা মনে করছেন না। তারা মনে করছেন তাদের গ্রাম পর্যায়ে পর্যন্ত সাংগঠনিক ভিত্তি আছে, এবং তারা নারী ভোটটাকে ক্যাশ করছেন, প্রচারণাটাকে সেটাকে ধরে তারা এগোতে পাচ্ছেন। তারা মনে করছেন তরুণদের মধ্যে বড় একটা ভোট তাদের মধ্যে আসবে। সব মিলিয়ে তারা সেই চ্যালেঞ্জগুলোকে মনে করছেন চ্যালেঞ্জ আছে, কিন্তু তারা সেটা মোকাবেলা করে এগোতে পারবেন। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে চোখে পড়ার মতো জমায়েত বা সাংগঠনিক তৎপরতা, প্রচারণা যাই হোক না কেন, মানে ঘাটতি, মানে সাংগঠনিক যে বিস্তৃতি মানুষের মাঝে, সেই জায়গাটাতে কিছুটা ঘাটতি আছে। আচ্ছা, এবং এই প্রচারণায় তৎপরতাগুলো শেষ পর্যন্ত কি ফল এনে দেয় দেখার জন্য সপ্তাহখানেক বা তার চেয়ে কয়েকটা দিন বেশি অপেক্ষা করতে হবে, এবং তারপর জানা যাবে। কাদের ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। বিবিসি বাংলার এই আলোচনায় যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানবেন, এবং একই সঙ্গে মনে করিয়ে দিই, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখতে হবে বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকতে হবে সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল।